নিরাপত্তা দিতে ব্যর্থ। উপনিবেশিক আমলের আইন সংস্কার করে ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন, ভুক্তভোগী ও সাক্ষীর নিরাপত্তা প্রদানের বিধান সংযোজন সহ নানাবিধ স্থায়ী সংস্কার প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান সহ কর্মস্থলে আজও নিপীড়ন বিরোধী সেল আজও অকার্যকর। তাই এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্থায়ী আইনি ও কাঠামোগত সংস্কার, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ ও সামাজিক রাজনৈতিক পরিসরে সাম্যের ধারণার সুস্পষ্ট বাস্তবায়ন। কাঙ্ক্ষিত স্থায়ী সংস্কার ও ধর্ষণ নিপীড়নের সংস্কৃতি থেকে জনগণের মুক্তির লক্ষ্যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ৯ দফা দাবি উত্থাপন করেছে। এই ৯ দফা দাবিতে নানাবিধ সংস্কারের ক্ষেত্রে আমরা অংশীজনদের অংশগ্রহণকে গুরুত্বের সাথে বিবেচনা করছি। আমরা প্রত্যাশা করি শত শত মানুষের শহীদি আত্মদানের উপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উত্থাপিত ৯ দফা দাবির পর্যালোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিধানে সুস্পষ্ট কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। ফলত নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পূর্ব শর্ত হিসেবে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের অপসারণ সাপেক্ষে দ্রুত স্থায়ী সংস্কারের পথে সরকারকে হাঁটতে দেখব বলে বিশ্বাস রাখতে চাই। অন্যান্য জনগণের মুক্তির সংগ্রাম জনগণকে চালিয়ে যেতে হবে। শহীদ আবু সাইদ, শহীদ রিয়াকব, শহীদ ওয়াসিম নাসিফার রক্ত বৃথা যেতে পারে না। বন্ধুগণ, আমরা অবাক হয়ে দেখলাম গত 11 মার্চ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে ৯ দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ প্রথমে হামলা করেছে। তারপর ডিএমপি রমনা বিভাগে সিভিল ড্রেসে থাকা এসি আব্দুল্লাহ আল মামুন ন্যাক্কারজনকভাবে পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এই হামলায় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ করেছে, নারীদের হেনস্থা করেছে, সাংবাদিকরা আহত হয়েছে, যা আওয়ামী আমলের পুলিশই রাষ্ট্রের এই চিহ্ন বহন করে। এই হামলায় সুমাইয়া আক্তার, মেঘমোল্লার বসু, আহমেদ আরাফ, তাসমিয়া নেবুলা, সাজিদুল ইসলাম, অং মারমা সহ অন্তত 15 জন আহত হয়। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী একটা মিছিল আটকানোর জন্য ডিএমপি প্রথমে কোনো নারী পুলিশ রাখেনি। পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে মোকাবেলা করেছে এবং কয়েকজন পুলিশ সদস্য এতে আহত হয়েছে বলে আমরা জেনেছি, যা অপ্রত্যাশিত। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। ধর্ষক, নিপীড়ক, খুনিদের ঠেকাতে ব্যর্থ পুলিশ বাহিনী গণমানুষের ক্ষোভের বিচ্ছুরণ ঠেকাতে নিয়মতান্ত্রিক আন্দোলনে বল প্রয়োগ করছে। এই হামলার দায় পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এই হামলা চলমান আন্দোলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি যথার্থতা প্রমাণ করে। এই নৃশংস পুলিশি হামলার পর আমরা দেখলাম এই ন্যায্য আন্দোলনকে বিতর্কিত করতে একদল মানুষ সংঘবদ্ধভাবে উস্কানিমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিভিন্ন ছবি এবং খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই মিথ্যা খণ্ডিত অপপ্রচারে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিভ্রান্ত না হয়ে সকলকেই ধর্ষণ ও সকল প্রকার রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করার আহ্বান আমরা জানাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায়, আমরা 2020 সালে সুবর্ণচরের থানির শীষে ভোট দেয় 4 সন্তানের মাকে আওয়ামী লীগ কর্মীদের গণধর্ষণের কথা ভুলে যায়নি। আমরা ভুলে যাইনি সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের কথা। তনু ও মুনিয়া হত্যার বিচার না পাওয়ার কথা আমরা ভুলে যাইনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী, ধর্ষক, নিপীড়কদের হাতে আক্রান্ত হওয়া বাংলার হাজারো মজলুমের আত্মচিৎকার।
বর্তমানে চলমান হামলা মামলার ঘটনাগুলো আওয়ামী লীগের দীর্ঘদিনের খুন, ধর্ষণ, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতিরই ধারাবাহিকতা। গতকাল বিকেলে আমরা হতবিহ্বল হয়ে লক্ষ্য করলাম পুলিশ রমনা মডেল থানায় সেই আন্দোলনকারী এবং আহত একজন সাংবাদিক সহ 12 জন শিক্ষার্থী এবং 70 থেকে 80 জন অজ্ঞাত ব্যক্তির নামে দাঙ্গা সৃষ্টির মিথ্যা মামলা দায়ের করেছে। আরো অবাক হতে হয় যখন দেখি সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না এমন কয়েকজনের নামেও মামলা দেওয়া হয়েছে। পুলিশ ক্ষমতার অপব্যবহার করে গণহারে এই মামলা করেছে। মামলা দিয়ে আন্দোলন দমন করার এমন ঘৃণিত উপায় আমরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারের আমলে দেখেছি। জুলাই অভ্যুত্থানের সময়ও আমরা দেখেছি কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতার নামে সরকার এমন মিথ্যে মামলা দায়ের করে গণগ্রেপ্তার চালিয়েছিল। 5 আগস্ট হাসিনা সরকারের ভারতে পালিয়ে যাওয়ার পরে যে নতুন বাংলাদেশ জনগণ প্রত্যাশা করেছিল, সেখানে ধর্ষণ বিরোধী একটা গণতান্ত্রিক ও ন্যায্য আন্দোলনে নৃশংস পুলিশি হামলা, মিথ্যা মামলা দায়ের মতো অগণতান্ত্রিক আচরণ বাংলাদেশের লড়াকু ছাত্রদের মনে প্রচন্ড ক্ষোভের জন্ম দিয়েছে। অভ্যুত্থানের পর এমন পুলিশি রাষ্ট্র কোনো গণতান্ত্রিক মানুষই প্রত্যাশা করে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সুস্পষ্টভাবে ব্যক্ত করতে চায় আওয়ামী ফ্যাসিবাদ শাসনামল থেকে টেনে আনা পুলিশের ধর্ষক, নিপীড়ক, অপরাধের পাহারাদারি ও মজলুমের উপর অত্যাচারের চরিত্রের অবসান ব্যতীত মুক্তিযুদ্ধ ও 24-এর গণ অভ্যুত্থানে গণমুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাই আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা ও অন্যায্য মামলা প্রত্যাহার, নারী আন্দোলনকারী সহ একাধিক আন্দোলনকারীর শারীরিকভাবে নিপীড়ন এবং শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করা পুলিশ কর্মকর্তা এসি মামুনের অপসারণ ও তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত অন্যান্য পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষক নিপীড়কদের বিচার সহ 9 দফা মেনে নেওয়া এবং সংঘবদ্ধ ও উস্কানিমূলক অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি। ধন্যবাদ সহ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে আমি স্কায়া ইসলাম, ইডেন কলেজ শিক্ষার্থী। আমি সুমাইয়া শাইনা, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। আমি সীমা আক্তার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি সুব্রতা মমতা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমি জাহরাত আজিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমি অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তিলোত্তমা ইতি, ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত। হ্যাঁ, আমরা আমাদের লিখিত বক্তব্য আপনারা পেয়েছেন। এখন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আসলে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু একেবারেই খণ্ডিত। এবং আপনারা জানেন যে প্রথমে যেই ওসি মামুনের বিরুদ্ধে আপনারা দেখেছেন যে ওসি মামুন কিন্তু সেখানে এক শিক্ষার্থীকে পেছন থেকে কলার ধরে, ঘাট ধরে টেনে মারধর করছিল। এবং সেই সময় সাধারণভাবে আন্দোলনকারীরা তাদের সেই ওসি মামুনের হাত থেকে শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেছে এবং সেখানে ধস্তাধস্তি হয়েছে এবং তার মধ্যেই আসলে তার শার্টটা ছিঁড়ে যায়। এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন উনি কিভাবে আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। ফলে আমরা বলতে চাই এই যে খণ্ডিত এবং অপপ্রচার যেগুলো চালানো হচ্ছে, আমার মনে হয় ওগুলো দেখে জনগণের বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এগুলো আসলে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে এবং এগুলোকে অপপ্রচার হিসেবে আমরা মনে করছি। গতকালকের ঘটনায় একটা মামলাও হয়েছে যেখানে 12 জনকে আসামি করা হয়েছে। আপনাদের মধ্যে কি
আচ্ছা, এটার আগে আমি আগের পোস্টের সাথে কিছু অ্যাড করতে চাই। আমাদের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কর্মসূচি হয় 24 ফেব্রুয়ারি। সেদিনও আমরা পুলিশের সাথে সম্মুখীন হয়েছিলাম। সেদিনও আমরা পুলিশের বাধা এবং ব্যারিকেডের সম্মুখীন হয়েছিলাম। পুলিশের সাথে আমাদের বাক বিতণ্ডা হয়, রোধ প্রতিরোধ চলে অনেকক্ষণ ধরে। সেদিন কিন্তু পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি, আমাদের মাঝ থেকে কোনো আন্দোলনকারী কোনো প্রকারের মারমুখী আচরণ করে নাই। সেগুলো আপনারা খুঁজে পেলে দেখতে পাবেন। এখন সেই দিনের পরে আমরা যখন আগাতে পারি না, তারপরে আমরা সেখানে অবস্থান কর্মসূচি এবং আগামী কর্মসূচি ঘোষণা করে আমরা সেদিনের মতো চলে যাই। কিন্তু গত 11ই মার্চের স্মারকলিপি প্রদানের মতো একটা মিছিলে সেখানে পুলিশ আমাদেরকে বাক বিতণ্ডার সময় না দিয়েই যে এরকম অতর্কিত হামলা চালালো এবং এটা কার উদ্দেশ্যে এবং কার নির্দেশে চালালো, এটা একটু খতিয়ে দেখা দরকার। কারণ পুলিশের পেজ থেকে যে ভিডিও, খণ্ডিত ভিডিও মানে প্রচার করা হচ্ছে, সেটা পুরোপুরি অপপ্রচার। পুলিশ যে মামলা করেছে সেটাও মিথ্যা মামলা, কারণ সেখানে এমন দুজনের নাম আছে যারা সেখানে উপস্থিতি ছিলেন না। এবং একই সাথে পুলিশ, আমি এটার সাথে যদি অ্যান্সার করি যে যখন এই ভিডিওটা ছাড়া হয়েছে যে পুলিশকে আমরা পিটিয়েছি বা এরকম কিছু একটা, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখবেন পুলিশের পেজেই পাবেন, সেখান থেকে প্রচার করছে বেশি যে সেই লোকটা, সেই আমাদের মতো পোশাকে, নর্মাল পোশাকে থাকা, মেরুন কালারের টি শার্টে থাকা সেই লোকটা আন্দোলনকারীদের মাঝে ঘোরাঘুরি করছিল। ভিডিওতে শুরুতে দেখবেন কেউ তাকে কিচ্ছু করেনি, কিন্তু যখন সেই লোকটা আন্দোলনকারীর একজনের ঘাট ধরে টেনে নেওয়ার চেষ্টা করে, তখনই আশপাশ থেকে সবাই প্রতিহত করার চেষ্টা করে এবং সেখান থেকে রেজিস্ট্যান্স বা আপনার এরকম একটা হয়। এবং উল্লেখ্য যে এই জিনিসটা হয়েছিল 2 দফা পুলিশ দ্বারা আমাদের উপর হামলার পরে। সেগুলোর ফুটেজ কিন্তু ছড়াচ্ছে না বা সেগুলো কিন্তু আপনারা দেখেও সেগুলোতে কিছু বলছেন না। এবং আমরা বলতে চাই আসলে পুলিশি হস্তক্ষেপ এই ধরনের ন্যায্য একটা ধর্ষণের বিরুদ্ধে নিছক আন্দোলনে যেভাবে পুলিশ আসলে ঠিক সেই আওয়ামী আমলের মতোই আক্রমণ করলো এবং দফায় দফায় আক্রমণ করলো, আমরা মনে করি এই ধরনের আচরণ যে 24 পরবর্তী বাংলাদেশে একেবারেই প্রত্যাশিত না, সেটা আমরা বলতে চাই। আচ্ছা, দেখেন, বরাবরই পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে হামলা মামলা করে, ফলে যারা আছে এখানে তারা কেউই এই গ্রেপ্তারের আতঙ্কে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা দেখবেন যে পুলিশ যতগুলো এখন মানে 5 আগস্ট পরবর্তী 24-এর যে বাংলাদেশ আমরা বলছি, এখানে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, শিক্ষকদের উপরে গতকালও পুলিশ হামলা করেছে, আদিবাসীদের উপরে পুলিশ হামলা করেছে, গার্মেন্টস কর্মীদের উপর পুলিশ হামলা করেছে। ফলে যখন দেশে জনজীবনের নিরাপত্তা নেই, পুলিশ সেগুলোর জন্য বদার্ড না, পুলিশ কোথায় গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সেগুলোকে হামলা করছে, মিথ্যে মামলা দিল। এবং আমরা মনে করি যে এই যে আমাদের যে আন্দোলন, আমাদের যে গণ আন্দোলন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে, এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করা। এবং দেখেন, মামলা এবং হামলা করার পরে কিন্তু পুলিশ ভেবেছিল আমরা হয়তো বা ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আলাপ আলোচনা করব না, ডাইভার্ট করার জন্য তারা এ ধরনের মিথ্যা মামলা দিল এবং বারবার অপপ্রচার করছে। আপনাদের যে ভিডিও ফুটেজটা, আপনাদের কাছে কি এমন কোনো ভিডিও ফুটেজ আছে যেটা সরবরাহ করতে পারবেন যে পুলিশ আগে হামলা করেছে? এই চ্যালেঞ্জটা আপনারা নেবেন কিনা? আর করে রাখেন সেটা হচ্ছে আপনারা করলেন, তখন আমরা দেখলাম যে অন্য অনেকগুলো মঞ্চ তো একসাথে এটা করছে, ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন করছে। যে আলেপ হত্যা, আলেপ যে রোজা ভাঙিয়ে দর্শন করার ব্যাপারটা সবাই এটা সামনে আনছে, তা আপনারা একটু এটা ইচ্ছা করে নাকি অনিচ্ছাকৃত করে, মানে অনিচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন, এই ব্যাপারটা একটু বলবেন। আপনাদের ব্রিফ এটা নাই। সবচেয়ে যেটা বলবো সেটা হলো ধর্ষণ বিরোধী মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ওরা ওদের আন্দোলন স্থগিত করেছে, কারণ ওদের কাছে মনে হয়েছে যে সরকার এগুলো সঠিক পথে আগাচ্ছে এই জিনিসগুলো। সেখানে আবার আপনাদের বিরুদ্ধে একটা এনার্জি তৈরির একটা অভিযোগ আছে, এইগুলোর ব্যাপারে আসলে আপনার যে প্রশ্নটা, এটা দুইটাই আসলে সাংঘর্ষিক। আপনি বললেন যে কালকেই আসলে ধর্ষণের ঘটনা ঘটলো, আবার বলছেন যে পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমার মনে হয় যথাযথ ব্যবস্থা, তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। গতকালকে আমরা দেখলাম যে একের পর এক শুধু ধর্ষণই না, মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটছে
এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক চলেই যাচ্ছে। ফলে আমরা মনে করি যে আসলে এই যে গত 11ই মার্চ যেভাবে আমাদের উপরে হামলা করা হলো, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখলাম যে নারীদের উপরে যেভাবে নগ্নভাবে আক্রমণ চালালো, এর মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা নারীদের নিরাপত্তা নিয়ে আরো বেশি শঙ্কিত হয়ে গেছি। একদিকে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা কোথাও নিরাপত্তা পাচ্ছে না, অন্যদিকে নারীরা যখন সেই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে। ফলে আমরা কিন্তু মানে ব্যাপকভাবেই কিন্তু নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত। তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে আমরা শুধু বলতে চাই যে নারীদের নিরাপত্তাই শুধু না, জানমালের নিরাপত্তা দিতেও কিন্তু সে ব্যর্থ হয়েছে। ফলে একের পর এক ঘটনা ঘটছে এবং সেগুলোর কোনো বিচার হচ্ছে না। সেগুলো আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময় মাজার ভাঙা থেকে শুরু করে শ্রমিকদের ওপরে পুলিশ আক্রমণ করেছে, মাজারে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় বইমেলায় আক্রমণ হয়েছে, কিন্তু সেগুলোর কোনো বিচারের আওতায় আমরা আনতে দেখিনি। কিন্তু আমরা দেখছি যে ন্যায়সঙ্গত যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে কিন্তু পুলিশ একদম নিজের সর্বশক্তি নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। আপনি গতকালও দেখবেন যে শিক্ষকদের উপরে হামলা হয়েছে, শ্রমিকদের উপরে হামলা হয়েছে। ফলে আমরা বলতে চাই এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে প্রতীয়মান করে যে আসলে বর্তমানে যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা বারবার এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আসলে ব্যর্থ হয়েছেন জনমানুষের নিরাপত্তা দিতে, তার পদত্যাগের দাবি করছে। আপনারা জানেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এর আগেও যখন জনমানুষের নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন হয়েছে, সে রাত্রি 2টা বাজে এসে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন সে রাত্রে 2টা বাজে এসে করতে? আমরা বলতে চাই যে সে যে আসলে জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেটাই প্রমাণ করে যে রাত্রির 2টা বাজে এসে তার প্রেসকে মিট করতে হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে, অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা এটাও বলতে চাই মামলা করে এই যে ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন, ন্যায়সঙ্গত যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না। আপনাদের এই যে শাহবাগের আন্দোলনের কারণে অনেকে আপনাদেরকে শাহবাগী এবং ফ্যাসিস্ট ট্যাগ দিচ্ছে, এটা নিয়ে আপনাদের মন্তব্যটা কি বলবেন? ও হ্যাঁ, আওয়ামী লীগের দোষ। আমাদের চেহারা দিয়ে মিম কিংবা করে যাওয়ার দরকার নেই, এটা নিয়ে বলো। ফেসবুক বলছে তো ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা বলো। দেখেন, বরাবরই গণতান্ত্রিক আন্দোলন যারা করে তারাই ট্যাগ খায়। আওয়ামী লীগ আমলেও আওয়ামী লীগ আমাদের ট্যাগ দিয়েছে, এখনকার যে প্রশাসন তারাও আমাদেরকে ট্যাগ দিচ্ছে। ফলে এই ট্যাগ নিয়ে আমরা বদল দিই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই এবং আমরা বরাবরই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং যতটুকু নিপীড়ন হবে আমরা নিপীড়নের বিরুদ্ধে বরাবরই কথা বলতে চাই। আমাদের আন্দোলন সোচ্চার থাকবে। আচ্ছা, লাস্ট উত্তরটা একটু সংযুক্ত করছি লাস্ট প্রশ্নের উত্তরটার সাথে, যে অনেকে হচ্ছে আমাদেরকে শাহবাগী বা লাস্ট প্রশ্নের উত্তরটার সাথে আমি একটু সংযুক্ত করছি যে আপনারা হচ্ছে অনেকেই যারা বলছে যে আমরা শাহবাগী বা আমাদেরকে ফ্যাসিস্টের দোষর বলে ট্যাগিং করা হচ্ছে। এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলেই পরিচিত মুখ, জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ, এবং আমরা প্রত্যেকে সামনের সারিতে থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি সেখানে। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের সাথেই একজন আদিতা রায়, তার নামে মামলা করা হয়েছে। আপনারা জানেন সে আদিতা রায় এবং আমার একটা ছবি আল জাজিরাতে নিউজ হয়েছিল গণঅভ্যুত্থানের সময়, যে আমরা 15ই জুলাই যখন ছাত্রলীগের ধাওয়া খেয়ে আমরা সেখানে একজন অসুস্থ মেয়েকে নিয়ে দৌড়াচ্ছিলাম, সেই ছবিটা আপনারা নিজেরাই দেখেছেন, অনেক মিডিয়া সেটা নিয়ে নিউজও করেছেন। তো সেই জায়গা থেকে আসলে যে আমাদেরকে ফেসিস্টের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে, এটা আপনারা বুঝতে পারতেছেন যে কোনো একটা গোষ্ঠী তারা উদ্দেশ্য পরিণত ভাবে এই কাজটা করতেছে। আপনারা আরেকটু বলি যে আমাদের যে মেঘমল্লার বসু, যার নামেও মামলা করা হয়েছে, সেই মেঘমল্লার বসু গত 23 সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনার ব্যাকড্রপ ভাঙার কারণে ছাত্রলীগের নেতারা তাকে কিন্তু বেধড়ক পিটিয়েছে। তো সেই জায়গা থেকে বলতে চাই, আমরা যদি ফ্যাসিস্টের দোষর হইতাম তাহলে আসলে আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতাম না, আমরা ছাত্রলীগের হাতে মারি খেতাম না। সো এই যে যারা এই গোষ্ঠী যারা আমাদেরকে শাহবাগ ত্যাগ করতেছে বা আমাদেরকে একদিকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে, আমরা বলতে চাই যে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। আমরা এই ট্যাগিং এর রাজনীতি করতে দেখছি আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সরকারকে। সুতরাং
এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ না করলে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে যদিও সেটা অনেকটা গণঅভ্যুত্থান নষ্ট হয়ে গেছে, তাও বলছে আপনারা এই ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করেন। ফ্যাসিস্ট আমলের সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আরেকটা গুরুত্বপূর্ণ একজন প্রশ্ন করেছিলেন যে আরেকটি মঞ্চ যেটা আছে তারা হচ্ছে তাদের আন্দোলন ক্যান্সেল করেছেন, স্থগিত করেছেন, আর আমরা কেন এখনো কন্টিনিউ করেছি। আপনি হয়তো শুনে থাকবেন যে গতকালকের একটা খবর পেয়েছি যেখানে একজন পুরুষ একজন ছেলে ধর্ষণের শিকার হয়েছে এবং সে যখন মামলা করতে যায় তখন পুলিশ তার কেসটা নেয় না। এবং আমাদের এই মঞ্চ থেকে আমরা যখন আসলে এই 9 দফা দাবি উত্থাপন করি, 9 দফা দাবি আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা আসলে ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে সেটা সংস্কার চাই, এবং এই যে কেন তার বিচার পাচ্ছে না সেই ছেলে, বা কেন আমাদের সেই 9 দফা দাবির মধ্যে ধর্ষণের সংজ্ঞারও একটি পরিবর্তন আমরা আনতে চেয়েছি, কারণ আপনারা সেই 9 দফা দেখলেও বুঝবেন। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ধর্ষণের ঘটনা এখানে স্কিপ করেছি কিনা আমাদের প্রেস ব্রিফিং এ। আপনি যদি বলেন যে এতগুলো ধর্ষণের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটে যাচ্ছে, আমরা আসলে আমাদের পৃষ্ঠার পর পৃষ্ঠা চলে যাবে, দিনের পর দিন চলে যাবে প্রত্যেকটি ধর্ষণের ঘটনা লিখতে গেলে। এবং আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা রয়েছে যে কেন আসলে আমরা এখনো আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কেন এই 9 দফা আমরা বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ। আপনারা শুনলেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন 11ই মার্চ স্মারকলিপি দিতে যাই, সেখানে আমাদের নারী এবং এটা প্রশাসন জানে যে নারীদের যেহেতু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন, সামনে নারী কর্মীরাই থাকবে, কিন্তু সেখানে কোনো নারী পুলিশ ছিল না। পুরুষ নারীদের উপরে হেনস্থা করেছে। ফলে যারা এই হেনস্থা করেছে তারাই কিন্তু আবার মামলা করেছে। আর সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আসার জন্য। আর আমাদের সন্ধ্যা 7টায় একটা মশাল মিছিল আছে রাজু ভাস্কর্য থেকে, ছাত্র জনতার মশাল মিছিল, আপনারা সবাই আমন্ত্রিত।